প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও জাতীয় পার্টি সম্বন্ধে। জাতীয় পার্টি, এরশাদের জাতীয় পার্টি, যেটা এখন জিএম কাদের পরিচালনা করে, সেই জাতীয় পার্টি। আমি বিশদভাবে বলার আগে আপনাদেরকে কয়েকটা স্লাইড দেখাতে চাই। ওকে, তো আমি স্লাইড আনতেছি আপনারা আমার স্লাইড দেখতেছেন। আমি এই নতুন একটা লোগো আপনাদেরকে দেখাচ্ছি। আমি কি প্রমোট করি সেটা জন্মভূমি। আমি জন্মভূমিকে ভালোবাসি, আমি জন্মভূমির কথা বলি। আমি ভালোবাসি সমতা, সততা, একতা এবং শান্তি। আমি ভালোবাসি ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা, ফেসিবাদ মুক্ত রাজনীতি। আমি এগুলোর প্রবক্তা। আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি খুনি এবং ফেসিবাদী এরশাদ। আমি কেন খুনি বলতেছি? এরশাদ একই সঙ্গে দুইজন জেনারেলকে খুন করেছেন। কারা কারা তারা? আমাদের অতি প্রিয় বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানকে এরশাদ খুন করেছেন। আর কাকে খুন করেছেন তিনি? জেনারেল মঞ্জুরকে খুন করেছেন। উনি দুইজন জেনারেলকে একই সঙ্গে খুন করেছেন। উনি খুনি এরশাদ। তারপরে উনি ক্ষমতা দখল করেছেন বাংলাদেশের। তারপর উনি কি করেছেন? উনি স্বৈরাচার হয়েছেন। যতদিন পর্যন্ত তাকে লাথি মেরে নামিয়ে দেওয়া না হয়েছে অতদিন পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন। তাহলে জেনারেল এরশাদকে আমরা কি বলতে পারি? ডেফিনেটলি আমরা তাকে খুনি বলতে পারি। ডেফিনেটলি তাকে আমরা ফেসিবাদী বলতে পারি। এর মধ্যে কোনো সন্দেহ নাই। জেনারেল এরশাদ ফেসিবাদী এবং খুনি, এবং উনি ক্ষমতায় থাকা অবস্থায় উনি জাতীয় পার্টি গঠন করেছেন। যাই হোক, এরশাদ যতদিন পর্যন্ত জীবিত ছিলেন জাতীয় পার্টি ঠিকঠাক মতোই চলতেছিল। কিন্তু এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরে এরপরেই যত ঝামেলা শুরু হয়েছে। এরশাদ কি করলেন? যেহেতু উনি জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল মঞ্জুরকে খুন করেছিলেন, সেই খুন থেকে বাঁচার জন্য উনি হাসিনার তাবেদার হয়ে গেলেন। উনি হাসিনার দোসর হয়ে গেলেন। আর উনি মারা যাওয়ার পরে তার ভাই জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন। উনি একদম আস্ত দালাল হয়ে গেলেন। আপনাদের মনে আছে, এই জিএম কাদের ভারতে গিয়েছিল, কয়েকদিন ভারতে ছিল। ভারত থেকে ট্রেনিং নিয়ে যখন সে ঢাকায় ফিরে আসে, এয়ারপোর্টে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি করলেন, কি কথা বললেন। উনি কি জবাব দিয়েছিলেন আপনাদের মনে আছে? উনি বলেছিলেন, বলা যাবে না, ভারতের নিষেধ আছে, ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। উনি বাংলাদেশে একটা রাজনৈতিক দলের প্রধান, উনি ভারতের অনুমতি ছাড়া কিছু বলতে পারবেন না। তাইলে উনি কিরকম রাজনৈতিক দলের প্রধান বুঝেই দেখেন সে কোন ধরনের দালাল বুঝেই দেখেন। এই জাতীয় পার্টি, এই জিএম কাদের শেখ হাসিনাকে বারবার সহায়তা করেছে। যতদিন এরশাদ জীবিত ছিলেন উনি শেখ হাসিনাকে সহায়তা করেছেন। যেহেতু উনি খুনি, ওনার ভয় ছিল হাসিনা কখন তাকে ঝুলিয়ে দেবে, কখন ফাঁসি দেবে, তার ভয় ছিল। উনি সবসময় হাসিনা তোষামোদি করেছেন। ওনাকে
ওনাকে যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে বলল ইলেকশন করতে হবে, উনি সুসুর করে ইলেকশন করে ফেললেন। তারপরে উনি উনি অসুস্থতার ভান করলেন। যখন ডিজিএফএ এসে দুইটা থাপ্পড় মারলো, তখন তিনি সুসুর করে ইলেকশন করে ফেললেন। এই সেই এরশাদ, এই সেই এরশাদ, ধ্বজভঙ্গ এরশাদ এবং ধ্বজভঙ্গ জিএম কাদের, ধ্বজভঙ্গ এরশাদ এবং ধ্বজভঙ্গ জিএম কাদের। এই জিএম কাদের আমাদের সমূহ ক্ষতি করেছে, সমূহ ক্ষতি করেছে। জিএম কাদের যদি না থাকতো তাহলে হাসিনা 16 বছর বাংলাদেশে স্বৈর শাসন করতে পারত না। জিএম কাদের ছিল বলেই হাসিনা 16 বছর বাংলাদেশে স্বৈর শাসন চালিয়ে গেছে, এক নায়কত্ব চালিয়ে গেছে। বাংলাদেশ থেকে 32 লক্ষ কোটি টাকা পাচার করেছে, বাংলাদেশকে ভিক্ষার ঝুলি হাতে লাগিয়ে দিয়েছে। বাংলাদেশে 60,000 লোককে খুন করেছে, 60,000 লোককে খুন করেছে। আর কত যে আয়নাঘর করেছে তার শেষই নাই, কত যে আয়নাঘর করেছে তার শেষই নাই। কত যে অত্যাচার করেছে মানুষকে, কত মানুষকে যে পেট চিরে ফেলে ভিতরে সিমেন্ট ঢুকিয়ে দিয়ে নদীতে এবং সমুদ্রে ফেলে দিয়েছে, তার কোনো ইয়ত্তা নাই, তার কোনো শেষ নাই, তার কোনো হিসাব নাই। এই জাতীয় পার্টি, এই জাতীয় পার্টিকে আমরা চাই না, এই জাতীয় পার্টিকে আমরা চাই না, এই জাতীয় পার্টিকে আমরা চাই না। এই যে দেখুন, চিনেন বা পাশে কাকে দেখতেছেন? খনি এরশাদ, স্বৈরাচারী এরশাদ। ডান পাশে কাকে দেখতেছেন? দালাল জিএম কাদের, এরশাদের ছোট ভাই। এরশাদ এবং জিএম কাদের, ধ্বজভঙ্গ এরশাদ এবং ধ্বজভঙ্গ জিএম কাদের, তাদের দুজনকে পাশাপাশি দেখতেছেন। থুতু দেন, থুতু দেন, থুতু দেন, এদের মুখে থুতু দেন। মানুষ কি বলতেছে? বাংলাদেশের মানুষ এখন কি বলতেছে? বাংলাদেশের মানুষ বলতেছে যে পথে গেছে আপা, মানে যে পথে গেছে শেখ হাসিনা, সেই পথে যাবে জাপা। জাপা মানে জাতীয় পার্টি। যেই পথে শেখ হাসিনা গেছে জাতীয় পার্টি সেই পথেই যাবে। তাই তো হবে, তাই তো হওয়া উচিত। এই জিএম কাদের, এই জিএম কাদের, ধ্বজভঙ্গ জিএম কাদের, উনি থাকেন বাংলাদেশে, খান পড়েন বাংলাদেশেরটা, কিন্তু ওনার মেরুদণ্ডটা দিল্লিতে, ওনার মেরুদণ্ডটা দিল্লিতে। ভারতের হুকুম ছাড়া উনি কথা পর্যন্ত বলতে পারেন না। উনি পরিষ্কারভাবে ঢাকা এয়ারপোর্টে বলেছেন অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। অসভ্য, অসভ্য একটা পার্টির প্রধান, একটা পার্টির প্রধান, জাতীয় পার্টির প্রধান, সেই জাতীয় পার্টি এখন আবার গর্ব করে, সেই জাতীয় পার্টি এখন আবার গর্ব করে। আর এখন সেই জাতীয় পার্টি কি করলো? নুরুল হক নূর হাসিনার আমলে যখন কেউ কোনো কথা বলার সাহস পায় নাই, এই নুরুল হক নূর তখন বাংলাদেশে আন্দোলন করেছে, ছাত্রদের আন্দোলন করেছে, কোটা সিস্টেম বাতিল করিয়েছে। সেই নুরুল হক নূরকে এখন মৃত্যুর শয্যায় পাঠিয়ে দিয়েছে এই জিএম কাদের, এই জিএম কাদেরের জাতীয় পার্টি নুরুল হক নূরকে এখন মৃত্যুর শয্যায় পাঠিয়ে দিয়েছে। নুরুল হক নূর যে কোনো সময় মারা যেতে পারে। তার অলরেডি 2 বার সিটি স্ক্যান করা হয়েছে, তার মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে, প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। এর জন্য কে দায়ী? জাতীয় পার্টি দায়ী। কে দায়ী? জিএম কাদের দায়ী। কে দায়ী? জেনারেল এরশাদ দায়ী, কারণ জেনারেল এরশাদই এগুলো সৃষ্টি করে গেছে। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনারা একটা লাল কাপড় পরা মহিলাকে দেখেন ডান দিকে, সাংঘাতিক মহিলা। তার হাতে যে লাঠিটা দিয়ে উনি এই গত পরশু অনেক অনেক শত শত মানুষকে উনি পিটিয়েছেন। একটা মহিলা, মহিলা উনি শত শত মানুষকে পিটিয়েছেন। এই মহিলাকে চিনে রাখুন, এই মহিলাকে চিনে রাখুন। এই দুর্দান্ত মহিলা, দুর্ধর্ষ মহিলা, এটা আরেক খুনি মহিলা।
চিনে রাখুন তাকে। ওনার হাতে লাঠি দেখতেছেন, ওই লাঠিটা শুধু হাতে রাখার জন্য না, ওইটা দিয়ে উনি বেদমভাবে নুরুল হক নূরের দলের লোকদেরকে পিটিয়েছেন। প্রিয় দেশবাসী, রাজনৈতিক দলগুলো কি বলতেছে? হেফাজতে ইসলাম পরিষ্কার বলেছে তারা তারা জাতীয় পার্টি নিষিদ্ধ চায়। আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, 11 সেক্টরের গেরিলা কমান্ডার মুক্তিযোদ্ধা পান্না, আমি অনতই বিলম্বে জাতীয় পার্টির নিষিদ্ধ চাই। এই খুনি পার্টি, এই তাবেদার পার্টি আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ চাই। প্রিয় দেশবাসী, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি তো আপনাদেরকে অনুরোধ করতে করতে হয়রান হয়ে গেলাম, কিন্তু আপনারা তো সাবস্ক্রাইব করতেছেন না। সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। আমি ঘন্টার পর ঘন্টা ব্যয় করে আপনাদের জন্য ভিডিও করি, আর আপনারা কয়েক সেকেন্ড সময় ব্যয় করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না? এটা কেমন কথা? আমি বারবার আপনাদেরকে অনুরোধ করেছি, আবারও অনুরোধ করতেছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শুনুন, আমি আপনাদের কথা বলি। আমার তো কথা বলার দরকার নাই। আল্লাহ তো আমাকে খুব ভালো রেখেছেন। আমি 35 বছর যাবত আমেরিকায় থাকি। আমি একটা আমেরিকার সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি আমেরিকায় একটা কোম্পানির মালিক, একটা আইটি কোম্পানির মালিক। আমি বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম, একটা ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি বাংলাদেশে একজন বিসিএস অফিসার ছিলাম। আল্লাহ তো আমাকে কোনো দিকে কম দেন নাই, কিন্তু তারপরেও আপনাদের কথা বলতে পারি না বলে আমি বাংলাদেশের উপরে ভিডিও করি। আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন, আপনারা যদি আমার চ্যানেল না দেখেন, তাহলে আমি কার জন্য ভিডিও করব? দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের পান্না ভাই। আমি আমার জন্মভূমিকে ভালোবাসি, আপনাদের মতোই ভালোবাসি। আপনারাও ভালোবাসেন আমি জানি, আপনাদের মতো আমিও ভালোবাসি। আমি আপনাদের পান্না ভাই। আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার। আপনাদের সহায়তায়, আপনাদের সাথে নিয়ে 1971 সালে আমরা বাংলাদেশকে মুক্ত করেছিলাম। শেখ মুজিবুর রহমান সেটাকে ধ্বংস করেছিল। তারপরে জিয়াউর রহমান সাহেব সেটাকে আবার ফিরিয়ে এনেছেন। তারপরে শেখ হাসিনা 16 বছরে সেটাকে শোষণ করে ফোকলা করে ফেলেছে। আমাদেরকে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে গেছে। আমাদের 60,000 লোককে খুন করেছে। 32 লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা। 2024 সালে ছাত্র শ্রমিক জনতা আমাদের সেই স্বাধীনতাকে আবার ফিরিয়ে দিয়েছে। আমাদের ধরে রাখতে হবে। আমরা চাই না বিএনপির মতো আরেক ফ্যাসিবাদী ক্ষমতায় আসুক, সেটা আমরা চাই না। আমি চাই না বাংলাদেশে এখন নির্বাচন হোক। বাংলাদেশ নির্বাচনের জন্য তৈরি না, প্রস্তুত না। বাংলাদেশের যেই নির্বাচন কমিশন, তারা বিএনপিকে নির্বাচিত করতে চায়। তাদের দুই চোখ নাই, তারা কানা। তারা বিএনপির দিকেই তাদের চোখ, অন্যদের দিকে তাদের চোখ নাই। আমরা এই নির্বাচন কমিশন চাই না। আমরা এই নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন চাই না। নির্বাচন হবে না, সেটা নির্বাচন হবে না। বাংলাদেশের স্বাধীনতাকে নির্বাসনে পাঠানো হবে। নির্বাচন হবে না, বাংলাদেশের নির্বাসন হবে। স্বাধীনতার নির্বাসন হবে। অতএব আমরা এই নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন চাই না। বাংলাদেশের 1,30,00,000 প্রবাসী, যেই প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলতেছে, এই নির্বাচন কমিশন তার 80 লক্ষ প্রবাসীকে ভোটার করবে না। 80 লক্ষ প্রবাসীকে ভোটার করবে না। কাকে দিয়ে ভোট করবে? নির্বাচন কমিশন ভোট দেবে, আর ওই বিএনপির লোকেরা ভোট দেবে। সেই জন্য নির্বাচন হবে। 80 লক্ষ প্রবাসীকে তারা ভোটার করবে না। বাংলাদেশে যে তরুণী 2024 সালে বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দিয়ে গেল,
সেই তো নতুন সেই তরুণ তরুণীদেরকে এখনো ভোটার করা হয় নাই, এখনো ভোটার করা হয় নাই। ভোট যদি ফেব্রুয়ারিতে হয়, সে তো আমাদের দরজায় টোকা দিচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন একেবারেই প্রস্তুত না। আরে নির্বাচন কমিশন এতই অথর্ব, কাল না পরশু তারা যেই একটা বড় মিটিং করলো, রোড ম্যাপ দিল, কোটি কোটি টাকা তারা খরচ করতেছে, অত তাদের একটা মাইক্রোফোন নাই যে মাইক্রোফোনটা দিয়ে তারা বক্তৃতা দিবে। মাইক্রোফোন ছাড়াই তাদের বক্তৃতা দিতে হয়েছে, কারণ তাদের মাইক্রোফোনটা কাজ করতেছিল না। এই তো নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন বাংলাদেশে 18 কোটি মানুষের, বাংলাদেশে 12-14 কোটি ভোটারের ভোট নেবে, তারা আন্ডা করবে, তারা ডিম পারবে, অশ্ব ডিম, তারা ঘোড়ার ডিম পারবে, আমাদেরকে ঘোড়ার ডিম উপহার দেবে। আমরা এই নির্বাচন কমিশন চাই না। আমি আমি ইউনূস সরকারের কাছে মহামান্য, সত্যি কথা, আমি ইউনূস সাহেবকে অত্যন্ত অত্যন্ত সম্মান করি এবং ভালোবাসি। আমি জনাব ইউনূস সাহেবের কাছে অনুরোধ করি, এই নির্বাচন কমিশনকে অনতিবিলম্বে বাতিল করুন, অনতিবিলম্বে বাতিল করুন, নতুন নির্বাচন কমিশন আনুন। প্রিয় দেশবাসী, আমি বাংলাদেশ সরকার মাননীয় ইউনূস সাহেবের কাছে অনুরোধ করি, দয়া করে অনতিবিলম্বে জাতীয় পার্টি নিষিদ্ধ করুন, অনতিবিলম্বে জাতীয় পার্টি নিষিদ্ধ করুন। প্রিয় দেশবাসী, এটা আমাদের দেশ, এটা শুধু বিএনপির দেশ না, এটা আপনার দেশ, আমার দেশ, এটা আমাদের দেশ। আমরা এই দেশকে এইভাবে ধ্বংস হয়ে যেতে দিতে পারি না। প্রিয় দেশবাসী, আমরা এই দেশকে ধ্বংস হয়ে যেতে দিতে পারি না। ওকে, আমরা সেটা কিছুতেই হতে দেব না, আমরা সেটা কিছুতেই হতে দেব না। আমরা চাই এদেশে একটা সত্যিকারের নির্বাচন হবে, সত্যিকারের নির্বাচন, লোক দেখানো না। নির্বাচন কমিশন এখন যেটা করতেছে সেটা লোক দেখানো নির্বাচন হবে। আমরা সত্যিকারের নির্বাচন চাই, যে নির্বাচন কমিশন 80 লক্ষ প্রবাসীকে ভোটার করে নাই, তরুণ তরুণীকে ভোটার করে নাই, তারা পোস্টাল ব্যালটে ভোট নেবে, যেটা অসম্ভব ব্যাপার। তার মানে যেই 50 লক্ষ ভোটারকে ভোটার করেছে, তাদের ভোটও কোনো কাজে লাগবে না, পোস্টাল ব্যালট চলবে না, পোস্টাল ব্যালট চলবে না। আমি কয়েকটা ভিডিওতে বলেছি, আমি যদি ইলেকট্রনিক ভোট দিতে পারি, আমি আমেরিকা থেকে 2 মিনিটের মধ্যে আমার ভোটটা দিতে পারবো, আমার কোনো খরচ নাই। আর আমি যদি পোস্টাল ভোট আমাকে ভোট দিতে হয়, তাদেরকে ভোটারের লিস্টটা আমার কাছে পাঠাতে হবে, আমার কাছে আসবে কিনা সন্দেহ। আমি ভোটটা দেওয়ার পরে আমাকে ড্রাইভ করে পোস্ট অফিসে যেতে হবে, 2 থেকে 3 হাজার টাকা খরচ করে সেই ভোটের কাগজটা বাংলাদেশে পাঠাতে হবে, সেটা বাংলাদেশে পৌঁছবে কিনা সন্দেহ। পোস্টাল ব্যালট হবে না। অথচ যদি ইলেকট্রনিক ভোট হয়, নির্বাচন কমিশন আমাকে আগে থেকেই আমার ক্রেডেনশিয়াল, মানে আমার পাসওয়ার্ড, আমার অ্যাক্সেস কোড দেবে। আমি যখন ভোট দেব, আমি ফোনটা হাতে নেব, আমার ক্রেডেনশিয়াল যেটা আমাকে ইলেকশন কমিশন দিয়েছে সেইটা ফোনে দেব, আমার কাছে ব্যালট পেপারটা চলে আসবে, আমি যাকে ভোট দেবার তাকে ভোট দেব, আমি ক্লিক করব, পাঠিয়ে দেব। কয়েক সেকেন্ডের মধ্যে আমার ভোটটা নির্বাচন কমিশনে চলে যাবে। আমার সমস্ত ভোট দেওয়াটা 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, সমস্ত ভোট দেওয়াটা 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, আমার কোনো খরচ লাগবে না। আর নির্বাচন কমিশন কি করতেছে, তারা বলতেছে পোস্টাল ব্যালটে ভোট নেবে, তাহলে তাদেরকে টাকা খরচ করে আমার কাছে ব্যালট পেপারটা পাঠাইতে হবে, আসবে কিনা সন্দেহ। আমি ভোট দেওয়ার পরে আমাকে ড্রাইভ করে পোস্ট অফিসে যেতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, আর তারপরে 2 থেকে 3 হাজার টাকা খরচ করে আমাকে সেই ভোটটা পাঠাইতে হবে, সেটা আবার নির্বাচন কমিশনে পৌঁছবে কিনা সন্দেহ। তার কারণ হচ্ছে 35 বছর আগে যখন আমি আমেরিকা এসেছি, আমি দেখে এসেছি বাংলাদেশের ফরেন পোস্ট অফিসে কাগজপত্র সব শেড দরে বিক্রি হয়ে যায়। এবার যদি 1,30,00,000 ভোটারের কাগজপত্র নির্বাচন কমিশন ফরেন পোস্ট অফিসের মাধ্যমে পাঠায়, তাহলে ফরেন পোস্ট অফিস আর শেড দরে বিক্রি করতে হবে না, মন দরে বিক্রি করতে পারবে। মন দরেও বিক্রি করতে হবে না, টন দরে, টন কয়েক টন হবে, টন দরে বিক্রি করতে পারবে। ওকে,
অতএব পোস্টাল ব্যালট অসম্ভব, এটা পাগলের প্রলাপ। পোস্টাল ব্যালট করা সেটা পাগলের প্রলাপ, কোনো পাগলও বিশ্বাস করবে না এই জমানায় পোস্টাল ব্যালট হতে পারে। এই জমানায় পোস্টাল ব্যালট হতে পারে, কোনো পাগলও সেটা বিশ্বাস করবে না। এটা ইলেকট্রনিকের যুগ। এটা আমি আমার ফোন দিয়ে, আমার কম্পিউটার দিয়ে 2 মিনিটের মধ্যে ভোটটা দিতে পারি। সেখানে আমি পয়সা খরচ করে ড্রাইভ করে পোস্ট অফিসে যেয়ে কেন আমি ভোট দেব? নির্বাচন কমিশনই বা কেন পয়সা খরচ করে আমার কাছে ভোটের পেপারটা পাঠাবে? নির্বাচন কমিশনের কোনো খরচ হবে না যদি ডিজিটাল হয়, আমার কোনো খরচ হবে না যদি আমি ডিজিটাল ভোট দেই। 2 মিনিট আমার ভোট দেওয়াটা হয়ে যাবে, আমার 2 ঘন্টা সময় লাগবে না, আমার 2-3 হাজার টাকা খরচ হবে না ভোটটা পাঠাইতে। আমি 2-3 হাজার টাকা খরচ করে ভোট দেব কেন? আমি 2-3 হাজার টাকা খরচ করে কেন ভোট দেব, যেটা আমি 1 পয়সা খরচ ছাড়া ভোট দিতে পারি? দেখুন নির্বাচন কমিশন কি করতেছে, কি অসভ্যতা করতেছে। তারা যদি না পারে কেন নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছে? এদের মধ্যে একজনও উপযুক্ত লোক নাই, এদের মধ্যে একজনও উপযুক্ত লোক নাই, একজনও না। অথবা এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না, হতে পারে না, হতে পারে না। বাংলাদেশ সরকার দয়া করে এই নির্বাচন কমিশনকে অনতিবিলম্বে বাতিল করুন। আপনারা উপযুক্ত নির্বাচন কমিশনার বসান, নতুন করে নির্বাচন কমিশন তৈরি করুন, তারা নির্বাচন করবে। এই নির্বাচন কমিশন কিছুতেই উপযুক্ত না, অসম্ভব, কিছুতেই উপযুক্ত না। বাংলাদেশ সরকার, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা এই আমরা এই খুনি আমরা এই খুনি আমরা এই স্বৈরাচারী স্বৈরাচারী খুনি এবং আমরা এই তল্পি বাহক, এই দালাল দালাল জাতীয় পার্টিকে চাই না। সেটাকে অনতিবিলম্বে 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 বাতিল করা হোক, অনতিবিলম্বে তাদেরকে ধ্বংস করা হোক, নিঃশেষ করা হোক, নিষিদ্ধ করা হোক, নিষিদ্ধ করা হোক, তাদেরকে নিষিদ্ধ করা হোক। আল্লাহ আমাদের সহায় থাকেন, আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।